আজকের ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটা বিখ্যাত কবিতা। তো কবিতার নাম হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। তো ভালো করে বুঝবে যে এখানে পোয়েট কি বলছেন, যে এই যে ওয়ার্ল্ড মিনস দ্য ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড মানে হচ্ছে দ্য ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ড অর দ্য ওয়ার্ল্ড ইন হুইচ ওয়ার্ডসওয়ার্থ ইজ লিভিং। সেই ওয়ার্ল্ড আমাদের কবির কাছে একটা বার্ডেন হয়ে গেছে। শুধু কবির কাছে নয়, সমস্ত মানুষের কাছে একটা বার্ডেন হয়ে গেছে। সেই কারণে কবি বলছেন দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। এই যে এখানে এমফাসিস করছেন টু শব্দের মধ্যে। এমফাসিসটা কেন করছেন? কারণ তিনি বোঝাতে চাইছেন যে এই ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ড কতটা বার্ডেন লাইক হয়ে গেছে পোয়েটের কাছে, এবং পোয়েট তার সাথে সাথে পুরো সমাজকে দেখানোর চেষ্টা করছেন। তো প্রথমত আমরা দেখো ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে অলরেডি আমাদের ইন্ট্রোডাকশন করেছি। আমরা যখন লুসি পোয়েমগুলো পড়েছিলাম তখন আমরা ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে ইন্ট্রোডাকশন করেছি। তাই এখানে আমরা ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে আমরা জানবো না, আমরা ডাইরেক্ট আমাদের কবিতা সম্পর্কে জানবো এবং আমরা টেক্সটটাকে লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। তো প্রথমত এই কবিতাটা লেখা কখন হচ্ছে বাবা, এর রিটেন ডেট কখন? এটা লেখা হচ্ছে 1802 সিরকাতে। এই যে সিরকা, CIRCA, সিরকাকে অনেক সময় সি বলেও সম্বোধন করা হয়। C1802 একই ব্যাপার। এই সিরকা বা সি এর অর্থ হচ্ছে যখন আমরা কোনো জিনিসের এক্সাক্ট ডেট জানি না, অর্থাৎ আমরা সার্টেন ডেট জানি না, ডেটটা আমাদের কাছে আনসার্টেন, তখন আমরা সি বা সিরকার ব্যবহার করি। তাহলে এই পোয়েমটা লেখা হচ্ছে আমাদের ওই 1802, যে সময় ইংল্যান্ডে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে। দেখো ইংল্যান্ডে আমরা জানি 1760 থেকে 1840, এই যে টাইমটা, এই টাইমটাকে বলা হয় ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অর্থাৎ শিল্প বিপ্লবের প্রথম স্টেজ। শিল্প বিপ্লব শুরু হচ্ছে মোটামুটি 18th সেঞ্চুরি থেকে, এবং তার পিক পয়েন্ট ভিক্টোরিয়ান পিরিয়ড, অর্থাৎ রোমান্টিক পিরিয়ডের শেষের দিকটা, এবং আর্লি ভিক্টোরিয়ান এবং মিডল ভিক্টোরিয়ান, এই যে টাইমটা, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অর্থাৎ শিল্প বিপ্লবের পিক পয়েন্ট। তো পোয়েট এই পোয়েমটা লিখছেন ওই সময়, অর্থাৎ এই পোয়েমটাকে আমরা বলতেই পারি ইট ইজ এ রিয়াকশন এগেনস্ট দ্য ব্যাড ইম্প্যাক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। শিল্প বিপ্লব ঘটছে এবং শিল্প বিপ্লবের ফলে যে ক্ষতিগুলো হচ্ছে, ক্ষতি কিসের ওপর হচ্ছে? নেচারের ওপর, প্রকৃতির ওপর। কারণ শিল্প মানেই বুঝতে পারছো আধুনিকীকরণ, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তারপর আমাদের আরবানাইজেশন, অর্থাৎ সব জায়গাতে শিল্প হচ্ছে, কলকারখানা হচ্ছে, গ্রাম থেকে শহরে রূপান্তরিত হচ্ছে। তাহলে এর ফলে নেচার তো ডিস্ট্রাক্টেড হচ্ছে। আর ওয়ার্ডসওয়ার্থ তিনি তো একজন নেচার পোয়েট, তিনি তো রোমান্টিক পোয়েট, তিনি প্রকৃতিকে ভালোবাসেন। তাহলে তার মনে হচ্ছে এই যে ইন্ডাস্ট্রিয়াল ইংল্যান্ড, এটা টু মাচ হয়ে গেছে, অর্থাৎ নেচার বা ন্যাচারাল ওয়ার্ল্ডকে ধ্বংস করার জন্য দিস ইজ টু মাচ। তো সেই কারণে তিনি লিখছেন দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, 1802 সালে। এটা তার একটা রিয়াকশন এগেনস্ট দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। পোয়েমটা পাবলিশড কখন হচ্ছে বাবা? পোয়েমটা পাবলিশড হচ্ছে 1807-এ। যে কালেকশনের আন্ডারে পাবলিশড হচ্ছে সেই কালেকশনটার নাম হচ্ছে পোয়েমস ইন 2 ভলিউমস। অর্থাৎ এই যে পোয়েমস ইন 2 ভলিউমস, এই যে কবিতার বই, এই কবিতার বইয়ের আন্ডারে 1807-এ পাবলিশড হচ্ছে। নেক্সট, পোয়েমটা জনরা, অর্থাৎ এটা কীরকম কবিতা, কবিতার টাইপটা কি, ধরনটা কেমন।
দেখো বেসিক্যালি এটা একটা রোমান্টিক পোয়েট্রি, যেহেতু ওয়ার্ডসওয়ার্থ রোমান্টিক পিরিয়ডের মানুষ, তার প্রত্যেকটা কবিতার মধ্যে আমরা কিন্তু রোমান্টিসিজম পাবো। তার সাথে এই পোয়েমটার মেন যেটা জনরা, সেটা হচ্ছে এটা একটা সনেট। এটা কেমন সনেট? পেট্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট। পেট্রার্কান বা ইটালিয়ান সনেট। দেখো আমরা জানি সনেট কাকে বলে। সনেটের একটা ডেফিনেশন আছে, এ সনেট ইজ এ 14 লাইন পোয়েম উইথ ভ্যারাইড রাইম স্কিম। অর্থাৎ সনেট হচ্ছে এমন এক ধরনের কবিতা যার মধ্যে 14টা লাইন থাকবে এবং যেখানে বিভিন্ন রকমের রাইম স্কিম ব্যবহার হবে। অর্থাৎ শুধু 14 লাইন হলেই হবে না, তার সাথে সনেটের মধ্যে কিন্তু একটা পার্টিকুলার রাইম স্কিম থাকতে হবে। তাহলে এটা হচ্ছে একটা পেট্রার্কান সনেট। দেখো সনেট বেসিক্যালি আমরা দু রকমের সনেটকে দেখতে পাই, একটা হচ্ছে পেট্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট, আর আরেকটাকে বলা হয় শেক্সপিয়ারিয়ান বা ইংলিশ সনেট। তো আমাদের এই পোয়েমটাতে ওয়ার্ডসওয়ার্থ যে স্ট্রাকচারটা ফলো করেছেন সেটা ওই পেট্রার্কান সনেট, অর্থাৎ ওই যে ইটালিয়ান পোয়েট পেট্রার্কের নাম আমরা প্রত্যেকেই জানি। পেট্রার্ক যে সনেট ফর্মটাকে ডেভেলপ করেছিলেন, অর্থাৎ যেটা ইটালিতে যে সনেট ফর্মটা ডেভেলপ হয়েছিল, যেখানে 14 লাইনকে অক্টেভ এবং সেস্টেড পার্টে ভাগ করা হয়েছিল। অক্টেভ মানে 8 লাইন আর সেস্টেড মানে 6 লাইন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে ওই অক্টেভ এবং সেস্টেটের যে প্যাটার্ন, অর্থাৎ যেটা ইটালিয়ান সনেটের প্যাটার্ন, সেই প্যাটার্নকে ফলো করছেন। সেই কারণে আমরা এটাকে একটা পেট্রার্কান বা ইটালিয়ান সনেট বলতে পারি। এবং এই পোয়েমটাকে বলা হয় দ্য পোয়েম ইজ এ হলমার্ক অফ ইংলিশ রোমান্টিসিজম। হলমার্ক মানে কি বাবা? দেখো আমরা সোনার ক্ষেত্রে, গোল্ডের ক্ষেত্রে হলমার্ক কথাটা ব্যবহার করি। হলমার্ক হচ্ছে এমন একটা মিডিয়াম যার মাধ্যমে কোনো জিনিসকে পরখ করা যায়। অর্থাৎ সোনার মধ্যে যখন, গোল্ডের মধ্যে যখন হলমার্ক থাকে, তাহলে আমরা গোল্ডটাকে পরখ করতে পারি যে ইট ইজ পিওর। ঠিক সেই রকমই এই পোয়েমটায় কবি কি করছেন? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের এগেনস্টে লিখছেন। বেসিক্যালি ইংলিশ রোমান্টিসিজম কেন তৈরি হলো? ইংলিশ রোমান্টিসিজমের সৃষ্টির পেছনে কিন্তু এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং ডিক্লাইনেশন অফ নেচার, এটা কিন্তু রয়েছে। অর্থাৎ 18th সেঞ্চুরি থেকে আস্তে আস্তে যখন নেচার ডিস্ট্রাক্টেড হতে শুরু করলো, মানুষ ডে বাই ডে শিল্প, কলকারখানা, শহুরে জীবনযাত্রাতে ব্যস্ত হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে নেচারে ফিরে এলো কিছু লোক যারা রোমান্টিক নামে পরিচিত। সেই কারণে দেখবে রোমান্টিক পিরিয়ডকে রিটার্ন টু নেচার বলা হয়, যে প্রকৃতিতে ফিরে এসো। এবং এই কবিতায় যখন এক্স্যাক্টলি ওয়ার্ডসওয়ার্থ সেটাই দেখাচ্ছেন যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং তার ইম্প্যাক্ট, এবং সেই কারণে আমরা এই পোয়েমটাকে একটা হলমার্ক অফ ইংলিশ রোমান্টিসিজম বলতে পারি। অর্থাৎ এই পোয়েমটা দিয়ে আমরা ইংলিশ রোমান্টিক পিরিয়ডকে যাচাই করতে পারি বা করা যায়। ওকে, নেক্সট পোয়েমটার সোর্স কি, অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ কেন লিখছেন, ইন্সপিরেশনটা কি? দেখো অলরেডি আমরা বুঝতে পেরে গেছি কেন লিখছেন। দেখো ওই যে যখন ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হচ্ছে, অর্থাৎ শিল্প বিপ্লবের যে প্রথম ধাপ, যেটা আমরা এখানে আলোচনা করলাম 1760 থেকে 1840, তো মানুষের মধ্যে কি বাড়ছে? মানুষের মধ্যে মেটেরিয়ালিজম বাড়ছে, অর্থাৎ বস্তুবাদী চিন্তা ভাবনা। মানুষ নেচার থেকে নিজেদেরকে এনস্ট্রেঞ্জ করে নিচ্ছে। এস্ট্রেঞ্জ করে নেওয়া মানে দূরে সরিয়ে নেওয়া। এস্ট্রেঞ্জমেন্ট কথার অর্থ হচ্ছে দূরে সরিয়ে নেওয়া। অর্থাৎ মানুষ ভোগবাদী হয়ে যাচ্ছে, বস্তুবাদী হয়ে যাচ্ছে। মানুষের কাছে টাকা পয়সা, গয়নাগাটি, গাড়ি বাড়ি, এই যে
ফিজিক্যাল এনজয়মেন্টগুলো, এই ফিজিক্যাল এনজয়মেন্টগুলো মানুষের কাছে একমাত্র কাম্য হয়ে যাচ্ছে এবং মানুষ নেচারের কথা ভাবছে না, মানুষ সিম্পলিসিটির কথা ভাবছে না। ডে বাই ডে প্রত্যেকে নিজেদেরকে কমপ্লেক্স তৈরি করছে এবং প্রকৃতিকে শিল্প বিপ্লবের মাধ্যমে ধ্বংস করে চলেছে। দেখো, ওয়ার্ডসওয়ার্থ শিল্প বিপ্লবের যে এগেনস্ট সেটা বললে হবে না। ওয়ার্ডসওয়ার্থ শিল্প বিপ্লবের যে ক্ষতিকর দিকগুলো, যেগুলো প্রকৃতিকে ক্ষতি করছে, সেগুলোর এগেনস্টে। এই জন্য আমরা যখন দেখবে ইকো ক্রিটিসিজম পড়ি, ইকো ক্রিটিসিজম এই রোমান্টিক পিরিয়ডের যে কবিরা রয়েছে সেই কবিদের ওপর কিন্তু ফোকাস করে। ইকো ক্রিটিসিজমের মূল বক্তব্য কি? যে ইকোলজি ডিস্ট্রাক্ট হচ্ছে হিউম্যান ইম্প্যাক্টের দ্বারা ডে বাই ডে, তাকে বাঁচাতে হবে। আজকে দেখো না, আমরা নেচারকে ধ্বংস করতে করতে আজকে আমরা কোন জায়গায় এসে পৌঁছে গেছি, তাই না? আজকে আমরা কতটা মেটেরিয়ালিস্টিক, আমরা কিন্তু অ্যাস্থেটিক বিউটিকে ভুলে গেছি, আমরা কিন্তু টোটালি মেটেরিয়ালিস্টিক মানুষ হয়ে গেছি। আমরা টাকা পয়সা, ধন দৌলত, অর্থ, গাড়ি বাড়ি, এই সমস্ত কিছুতে মেতে আছি, আমরা প্রকৃতির কথা ভাবছি না। ইভেন ডে বাই ডে আমরা প্রকৃতিকে পলিউট করে যাচ্ছি। সবচেয়ে আইরনিক্যাল লাগে, সবচেয়ে অবাক লাগে যখন আমরা বাইরে কোথাও বেড়াতে যাই। মনে করো আমরা দার্জিলিং গেলাম বা সিকিম বা গ্যাংটক, বা আমরা সমুদ্র গেলাম, দীঘা, পুরী, আরও যেখানে যা রয়েছে। আমরা সেখানে গিয়েও দেখবে পলিউশন করি, আমরা সেখানে গিয়েও প্লাস্টিক ফেলি, যেখানে সেখানে নোংরা করি। মানে আমরা আমাদের মধ্যে যে অ্যাস্থেটিক সেন্স, যে নান্দনিক যে সৌন্দর্যের প্রতি ভালোবাসা, সেটা কিন্তু নষ্ট করে ফেলেছি। আমরা এতটা মেটেরিয়ালিস্টিক হয়ে গেছি, আমরা এতটা ভোগবাদী, বস্তুবাদী হয়ে গেছি যে আমরা প্রকৃতি থেকে দূরে চলে যাচ্ছি। তো ওয়ার্ডসওয়ার্থ সেটা বুঝতে পেরেছেন যে মানুষের মধ্যে এই ডিগ্রেডেশন ঘটছে, মানুষ এনস্ট্রেঞ্জ করছে নিজেকে নেচার থেকে, সেই কারণে তিনি পোয়েমটা লিখছেন। সো দিস ইজ দ্য সোর্স অফ দ্য পোয়েম। নেক্সট, দ্য স্ট্রাকচার অফ দ্য পোয়েম। দেখো, প্রথমেই আমরা জানি এটা একটা 14 লাইনের সনেট, ইটালিয়ান সনেট। যেহেতু এটা পেট্রার্কান বা ইটালিয়ান সনেট, তাই 14 লাইন দুটো ভাগে বিভক্ত হয়েছে। প্রথমত 8 লাইন, তাকে বলা হচ্ছে অক্টেভ। অক্টেভ মানে 8 লাইন। তারপর রয়েছে সেস্টেট, অর্থাৎ পরবর্তী 6 লাইন। অর্থাৎ 14 লাইনকে ডিভাইড করা হয়েছে অক্টেভ মানে 8 লাইন প্লাস 6 লাইন, এই প্যাটার্নে। এটাই হচ্ছে পেট্রার্কান বা ইটালিয়ান সনেটের প্যাটার্ন। শেক্সপিয়ারিয়ান সনেটের প্যাটার্ন আলাদা। শেক্সপিয়ারিয়ান সনেটে আমরা 3 কোয়াট্রেন্স 1 কাপলেট পাই, আর শেক্সপিয়ারিয়ান সনেটগুলোকে ইংলিশ সনেট বলা হয়। শেক্সপিয়ারিয়ান সনেট কেমন হয়? 3 কোয়াট্রেন্স মানে 4 লাইন প্লাস 4 লাইন প্লাস 4 লাইন, কোয়াট্রেন মানে 4, তো 3টে কোয়াট্রেন মানে 4 4 4 প্লাস কাপলেট অর্থাৎ 2, মানে 4 3 12 প্লাস 2 14। শেক্সপিয়ার এইভাবে স্ট্রাকচার করেছেন। এটা হচ্ছে ইংলিশ সনেটের স্ট্রাকচার বা শেক্সপিয়ারিয়ান সনেটের স্ট্রাকচার। কিন্তু আমরা যে পোয়েমটা পাচ্ছি সেটা পেট্রার্কান সনেট, তাই এখানে অক্টেভ প্লাস সেস্টেট এই ডিভাইডেশন রয়েছে। এবং এই অক্টেভ পার্টে আমরা কি দেখতে পাচ্ছি? এই অক্টেভ পার্টে আমরা প্রবলেমটাকে দেখতে পাচ্ছি, অর্থাৎ এলিয়েনেশন ফ্রম নেচার। মানুষ নেচার থেকে এলিয়েনেটেড হয়ে গেছে, মানুষ নেচার থেকে, প্রকৃতি থেকে এলিয়েনেটেড, দূরে সরে গেছে, তাই না? মানুষের মধ্যে মেটেরিয়ালিস্টিক যে বিষয় সেগুলো বাড়ছে। আর সেস্টেড পার্টে কি দেখতে পাচ্ছি? ওই যে প্রবলেমটা, সেই প্রবলেমটাকে সলভ করছেন তিনি, তার একটা আনসার দিচ্ছেন।
তিনি এখানে পার্সোনাল এবং ইমাজিনেটিভ একটা রেসপন্স দিচ্ছেন যে মানুষ যেটা করছে, মানুষের সেই বিষয়টা টোটালি মানুষকে নেচার থেকে এলিয়েনেটেড করেছে, নেচার থেকে দূরে সরিয়েছে। মানুষের কি উচিত? মানুষের উচিত, তাহলে মানুষ এলিয়েনেটেড হয়েছে, তাহলে এলিয়েনেটেড হওয়ার ফলে মানুষের যে সেন্স অফ নেচার সেটা মানুষ হারিয়েছে। এবারে যখন আমরা সেস্টেড পার্টে আসছি, সেস্টেড পার্ট কি হয়? সবসময় অক্টেভ পার্টে যে প্রবলেমটা তৈরি হয় তাকে একটা সলিউশন দেয়। অর্থাৎ অক্টেভ পার্টে ওয়ার্ডসওয়ার্থ দেখালেন যে হিউম্যান বিংস আর এলিয়েনেটেড ফ্রম নেচার। সেস্টেড পার্টে তিনি অফার করছেন যে মানুষের কি করা উচিত। তিনি তার পার্সোনাল যে কথাবার্তা, তিনি তার ইমাজিনেটিভ যে রেসপন্স সেটা দিচ্ছেন। কারণ দেখো, যেহেতু রোমান্টিক পোয়েট্রির সবচেয়ে বড় পারপাস হচ্ছে সাবজেক্টিভিটি। এখানে কি করা হবে? একটা সাবজেক্টিভ অ্যানালাইসিস দেওয়া হবে, অর্থাৎ পোয়েট নিজের ফিলিংস, নিজের ইমোশন শেয়ার করবেন। তাহলে সেই সাবজেক্টিভ রেসপন্স কিন্তু আমরা এই পোয়েমে পাচ্ছি। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য পোয়েম। এবার দেখো, এই যে সনেটের ক্ষেত্রে যেগুলো পেট্রার্কান সনেটে একটা টেকনিক থাকে। এই যে 14 লাইন না, 14 লাইন মনে করো, আমি একটা লাইনগুলো লিখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই যে মনে করো 14টা লাইন, ঠিক আছে? তা 14 লাইনের মধ্যে এই যে 8 অবধি অক্টেভ পার্ট, আর বাকি 9 থেকে 14 অবধি সেস্টেড পার্ট। তো অক্টেভ পার্টে প্রবলেমটাকে তৈরি করা হয় এবং সেস্টেড পার্টে তাকে সলিউশন করা হয়। এবারে অক্টেভ থেকে সেস্টেডে এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা দুম করে ঘটে। কোথায় ঘটে? এই 9 নাম্বার লাইনে। এই 9 নাম্বার লাইনটাকে টেকনিক্যাল টার্ম অনুযায়ী বলা হয় ভোল্টা। কি বলা হয়? ভোল্টা। প্রত্যেকটা সনেটে একটা করে ভোল্টা থাকবে। ভোল্টা মানে এ সাডেন চেঞ্জ ইন দ্য রিদম, স্ট্রাকচার অ্যান্ড দ্য সাবজেক্ট ম্যাটার। হঠাৎ করে সাবজেক্ট ম্যাটার, রিদম, স্ট্রাকচারে একটা চেঞ্জ হবে। এই চেঞ্জ হওয়াটাকে ভোল্টা বলা হয়। উইলিয়াম শেক্সপিয়ারের ক্ষেত্রে ভোল্টাটা কোথায় হয় বাবা? উইলিয়াম শেক্সপিয়ারের ক্ষেত্রে কিন্তু ভোল্টাটা 9 নাম্বার লাইনে ঘটে না। তার ক্ষেত্রে মোটামুটি ওই 11-12 নাম্বার লাইনে ভোল্টাটা দেখতে পাই, ঠিক আছে? কারণ তিনি তো নতুন ধরনের সনেট লিখছেন, তিনি তো পেট্রার্কান ট্র্যাডিশনকে ফলো করছেন না। তিনি নিজের মতো করে 4 + 4 + 4 + 2 এটা করছেন। কিন্তু যে কোনো পেট্রার্কান সনেটে কিন্তু আমরা দেখতে পাবো এই যে ভোল্টা, এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা ঘটবে 9 নাম্বার লাইনে। ওকে, তাহলে দেখো, আমরা এই পোয়েমটার টোটাল যে স্ট্রাকচারাল অ্যানালাইসিস সেটা করলাম। আমরা দেখতে পেলাম যে অক্টেভ পার্ট 8 লাইন, তারপর 9 নাম্বার লাইনে চেঞ্জ, ভোল্টা, তারপর সেস্টেড পার্ট 9 থেকে 14 অবধি। ওকে, অর্থাৎ ভোল্টাটা সেস্টেড পার্টেরই একটা অংশ। দেখো, নেক্সট হচ্ছে পোয়েমটার রাইম স্কিম। পোয়েমটার রাইম স্কিম কেমন আছে বাবা? দেখো, ABBA CD অর্থাৎ ট্র্যাডিশনাল পেট্রার্কান সনেটে যে রাইম স্কিম থাকে, আব্বা আব্বা সিডি, সেই আব্বা আব্বা সিডি রাইম স্কিম কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি। আমি যখন টেক্সটটাকে পড়বো তখন আমি তোমাদের রাইম স্কিমটা আরেকবার বুঝিয়ে দেবো। ওকে, নেক্সট হচ্ছে মিটার বা মেট্রিক্যাল প্যাটার্ন। দেখো, সনেটের ক্ষেত্রে একটা মিটার থাকবে, একটা রাইম স্কিম থাকবে, একটা মিটার থাকবে। এগুলো বাধ্যতামূলক, না হলে সনেট হবে না। 14 লাইনের তুমি কবিতা লিখতেই পারো, কিন্তু 14 লাইনের কবিতা লিখছো মানেই সেটা সনেট হয়ে যাবে না। কারণ সনেটের একটা পার্টিকুলার স্ট্রাকচার থাকে, হয় সেটা পেট্রার্কান স্ট্রাকচারকে ফলো করবে বা সেটা শেক্সপিয়ারিয়ান স্ট্রাকচারকে ফলো করবে। সনেটের একটা পার্টিকুলার রাইম স্কিম থাকবে, হয় সেটা এই রাইম স্কিম হতে পারে বা অন্য কোনো রাইম স্কিমও হতে পারে। আর সনেটের ক্ষেত্রে একটা মিটার থাকবে,
তাহলে এখানে যে মিটারটা দেখতে পাচ্ছি সেই মিটারটাকে বলা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। এখানে কি মিটার রয়েছে? আয়াম্বিক পেন্টামিটার, অর্থাৎ এখানে প্রত্যেকটা লাইনে 10টা করে সিলেবল এবং প্রত্যেকটা সিলেবলের প্রথম সিলেবলটা আনস্ট্রেসড এবং দ্বিতীয় সিলেবলটা স্ট্রেস হয়েছে। এই যে প্যাটার্ন, এই প্যাটার্নকে বলা হয় আয়াম্বিক পেন্টামিটার। ঠিক আছে, অর্থাৎ 10টা সিলেবল আছে এবং প্রথম সিলেবল আনস্ট্রেসড, সেকেন্ড সিলেবল স্ট্রেসড। ঠিক আছে, তাহলে এই মিটার ব্যবহার করা হয়েছে আয়াম্বিক পেন্টামিটার। সো এইগুলো আমরা মিটার অবধি জানলাম। এবারে আমরা কবিতার থিমগুলো জানব, অর্থাৎ পোয়েট আমাদের কোন কোন থিম নিয়ে আলোচনা করছেন, কোন কোন বিষয়কে ফোকাস করছেন। নাম্বার 1, ডিসকানেকশন ফ্রম নেচার। এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং আরবানাইজেশন মানুষকে ডে বাই ডে ডিসকানেক্টেড করছে কি থেকে? নেচার থেকে, প্রকৃতি থেকে। এই যে নেচার থেকে ডিসকানেকশন, নেচার থেকে যে দূরত্ব যেটা মানুষের মধ্যে তৈরি হয়েছে, এটা আমরা কবিতায় দেখতে পাবো। আর কি দেখতে পাবো? ইম্প্যাক্ট অফ মেটেরিয়ালিজম অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। দেবে কবিতাটা লাইন আছে, গেটিং অ্যান্ড স্পেন্ডিং। এই লাইনটা এই মেটেরিয়ালিজম অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে প্রকাশ করছে। আমরা এখন কি বুঝি? যে গেটিং অ্যান্ড স্পেন্ডিং, এটাই বুঝি কিন্তু আমরা, অর্থাৎ আমরা স্বার্থপর, সেলফিশ। আমরা যেটা প্রকৃতি থেকে পাচ্ছি আমরা সেটা খরচা করে দিচ্ছি। আমরা প্রকৃতিকে কিছু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি না। অর্থাৎ আমার বাড়িতে মনে করো দরজা করতে হবে, আমার কাঠের প্রয়োজন। আমি কি করলাম? গাছ কেটে নিলাম, গাছ কেটে কাঠ বানিয়ে নিলাম, দরজা বানিয়ে নিলাম, বাড়ি হয়ে গেল। কিন্তু প্রকৃতিকে যে আবার ফিরিয়ে দিতে হয়, একটা গাছের পরিবর্তে 2টো গাছ দেওয়া যে উচিত, সেটা কিন্তু আমরা করছি না। তাহলে আমরা এই গেটিং অ্যান্ড স্পেন্ডিং, এই যে নেওয়া দেওয়া, আমি তোমার কাছে নিচ্ছি, আমি তোমাকে দিচ্ছি না, আমি সেটা খরচা করে দিচ্ছি, এই সিস্টেমে আমি বিশ্বাসী। তাহলে এই যে মেটেরিয়ালিজম, এই যে বস্তুবাদী চিন্তাভাবনা, এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই যে শিল্প কলকারখানার প্রভাব, এই ভোগবাদী বস্তুবাদী চিন্তাভাবনাকে তুলে ধরছে আর দেখাচ্ছে স্পিরিচুয়াল ইয়ার্নিং। মানুষের মধ্যে কি প্রয়োজন? একটা স্পিরিচুয়াল ইয়ার্নিং দরকার, অর্থাৎ মানুষকে স্পিরিচুয়াল হতে হবে। স্পিরিচুয়াল মানে কখনো রিলিজিয়াস ব্যাপার নয়। স্পিরিচুয়ালিজমের একটা পার্ট হচ্ছে রিলিজিয়াস বা রিলিজিয়ান, অর্থাৎ মানুষকে দেখতে হবে, মানুষকে অ্যাস্থেটিক বিউটিকে বুঝতে হবে, মানুষকে আধ্যাত্মিক হতে হবে, মানুষকে প্রকৃতির গভীরতাকে বুঝতে হবে। কিন্তু মানুষ কি করছে? ডে বাই ডে ল্যাক অফ স্পিরিচুয়ালিটিতে চলে আসছে। আমাদের মধ্যে যত আমরা এই আধুনিক হচ্ছি, এখন তো আবার এআই এসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা এই যত এআই আসছে, যত আধুনিক হচ্ছি, আমরা কিন্তু ল্যাক অফ স্পিরিচুয়ালিটিতে ভুগছি। আমরা ডে বাই ডে অবনতির দিকে যাচ্ছি। তাহলে এই যে অবনতি এবং এই যে ল্যাক অফ স্পিরিচুয়ালিটি, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো, আমরা দিনের পর দিন ক্রিয়েটিভিটি হারিয়ে ফেলছি। এআই আসাতে আমাদের মাথার যে ব্রেন, আমরা তাকে ইউজ করা অনেকটা কমিয়ে দিয়েছি। এআই অটোমেটিক করছে। তাহলে এতে কি হচ্ছে? আমাদের যে ক্রিয়েটিভ সেন্স, যে অ্যাস্থেটিক সেন্স, সেটা হারাচ্ছে। দেখো, ওয়ার্ডসওয়ার্থ একজন ফিলোসফার বাবা, তিনি একজন দার্শনিক। তিনি বুঝতে পেরেছিলেন যে এর যে অদূর ভবিষ্যৎ, সেটা আরও ডেঞ্জারাস। যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয়েছে, তার অদূর ভবিষ্যৎটা অনেক ডেঞ্জারাস। তার পিকচার কিন্তু তিনি অলরেডি সেখানে বুঝিয়ে দিয়েছেন। দেখো না, আমরা যত এগিয়ে আসছি আধুনিকতার দিকে, আমরা কিন্তু তত কীরকম একটা
পাথর টাইপের মানুষ হয়ে যাচ্ছি। আমাদের মধ্যে ইমোশন বলো, ফিলিংস বলো, মায়া বলো, মোহ বলো, মমতা বলো, এগুলো নষ্ট হচ্ছে। আমরা সবসময় বাস্তব বাস্তব বাস্তব, আসলে বাস্তব তো নয়, সবসময় স্বার্থ স্বার্থ স্বার্থ, এই স্বার্থ নিয়ে ঘুরছি। তাহলে ওয়ার্ডসওয়ার্থ সেই জায়গাটাকে তুলে ধরছেন। নেক্সট ওয়ার্ডসওয়ার্থ কি বলছেন? লঙ্গিং ফর সিম্পলিসিটি। তাহলে এখান থেকে বাঁচার কি গো? একটাই টেকনিক, একটাই উপায়, সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। আমরা যত সিম্পলিসিটিকে মেনে নিতে পারবো, যত আমরা সাধারণ হতে পারবো, তত কিন্তু আমাদের জীবন সুন্দর হবে। আর যত আমরা অসাধারণ হওয়ার চেষ্টা করব, অসাধারণ হতে তিনি বারণ করছেন না, তিনি ফিজিক্যাল দিক দিয়ে অসাধারণ হতে বারণ করছেন, তিনি স্পিরিচুয়াল মেন্টাল দিক দিয়ে অসাধারণ হতে বলছেন। তিনি সিম্পল জিনিসের মধ্যে আনন্দ খুঁজে পাওয়ার গল্প বলছেন। তিনি বলছেন সিম্পলিসিটিকে আমাদের এমব্রেস করতে হবে, লঙ্গিং করতে হবে, তবেই আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো। বাট আজকাল আমরা সিম্পলিসিটি তো পছন্দই করি না, যে যত কমপ্লেক্স, যে যত এক্সাজারেটেড, আমরা তাকেই পছন্দ করি। নেক্সট, ক্রিটিক অফ প্রোগ্রেস। তিনি এই যে প্রোগ্রেশন, প্রোগ্রেশন মানে কি? প্রোগ্রেশন শুধুমাত্র বাহ্যিক প্রোগ্রেশনকে প্রোগ্রেশন বলে না। আজকে আমরা যে প্রোগ্রেশনে বিশ্বাস করছি, আমাদের প্রোগ্রেশনটা শুধুমাত্র মেটেরিয়ালিস্টিক প্রোগ্রেশন, শুধুমাত্র ফিজিক্যাল প্রোগ্রেশন, এটা কিন্তু প্রোগ্রেশন নয়। প্রোগ্রেস সব দিক দিয়ে হবে। প্রোগ্রেস তোমার স্পিরিচুয়াল, তোমার ইন্টেলেকচুয়াল, তোমার ইমোশনাল, তোমার ফিজিক্যাল, সব দিক দিয়ে যখন প্রোগ্রেস হবে, সেই প্রোগ্রেসের কথা হচ্ছে আসল প্রোগ্রেস। তাহলে ওয়ার্ডসওয়ার্থ কোন প্রোগ্রেসটাকে ক্রিটিসাইজ করছে? যে এই যে আমরা শুধুমাত্র ফিজিক্যালি, মেটেরিয়ালি আমরা প্রোগ্রেস করছি এবং আমাদের মধ্যে ইম্পোভারিশমেন্ট আসছে, দারিদ্রতা আসছে। কিসের দারিদ্রতা? স্পিরিচুয়ালিটির, ইমোশনাল ট্রেটসের, ইন্টেলেকচুয়ালিটির। আমরা ডে বাই ডে প্রোগ্রেস করছি। আজকে এখানে কাঁচা রাস্তা ছিল, কালকে ঢালাই রাস্তা হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু আমাদের মধ্যে স্পিরিচুয়ালিটি, সিম্পলিসিটি, ইমোশনাল যে ট্রেটগুলো, সেগুলো কিন্তু নষ্ট করে ফেলছি। সো এই কথাগুলোকে ওয়ার্ডসওয়ার্থ এই কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন। তার মানে বুঝতেই পারছো এই পোয়েমটা কত সুন্দর একটা পোয়েম। আমরা বলতেই পারি দ্য পোয়েম ইজ দ্য হলমার্ক অফ রোমান্টিসিজম। কেন হলমার্ক বলছি? কারণ তিনি রোমান্টিক পিরিয়ডের যে আসল চাহিদা, রোমান্টিক পিরিয়ডকে কি বলা হচ্ছে? যে রিটার্ন টু নেচার। তাহলে নেচারের যে রিপ্রেজেন্টেশন, সেটা কিন্তু বেস্ট যদি কোথাও হয়ে থাকে, দ্যাট ইজ দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। এবং নেচারের সাথে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যদি কম্প্যারিজন, মানে কম্পেয়ার কন্ট্রাস্ট কোথাও হয়ে থাকে, সেটা এই পোয়েমে ওয়ার্ডসওয়ার্থ সেটাই করছেন। এরপর দেখো আমরা টেক্সটটাকে পড়বো। টেক্সটটা একটা সনেট, 14টা লাইন আছে। টেক্সটটা পড়ার আগে আমি ওই যে তোমাদের দুটো জিনিস দেখিয়ে দেবো, রাইম স্কিম এবং আমাদের যে মিটার ছিল সেই মিটারটা। দেখো রাইম স্কিম কি বলেছে? আব্বা আব্বা, অর্থাৎ এ বি বি এ। এটা মিলিয়ে দেখো হচ্ছে কিনা। দেখো সুন বুন মিলে গেল, শুনে এ বুনে বি। পাওয়ার্স আওয়ার্স, দেখো বি বি, তাহলে সুন বুন এ এ মিলে গেল, পাওয়ার্স আওয়ার্স বি বি মিলে গেল। আবার দেখো মুন টুন, মানে টিউন, এখানেও এ এ। আওয়ার্স ফ্লাওয়ার্স, দেখো এখানেও আবার আব্বা আব্বা হয়ে গেল, এ বি বি এ। মুন টিউন আওয়ার্স ফ্লাওয়ার্স। এরপর দেখো এখানে আর কিছু এ বি হবে না, কারণ এগুলোর সাথে কোনো মিল নেই, এগুলো আলাদা। ঠিক আছে, দেখো বি, বি এর সাথে লি, লি এর সাথে সি। তারপর দেখো আউট ওন ডি, ফরলোন ডি, হর্ন ডি। তাহলে ওন
লোন হর্ন ডি। তাহলে আব্বা আব্বা সিডি সিডি সিডি, এই যে প্যাটার্ন এটা আমরা দেখতে পেলাম। এবার দেখো এর যে মিটার, মিটারটাকে বোঝো। আমরা বলেছিলাম আয়াম্বিক পেন্টামিটার, মানে 10টা সিলেবল থাকবে। আমি দুটো লাইনকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো অটোমেটিক তোমরা বুঝে নেবে। দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস লেট অ্যান্ড সুন, গেটিং অ্যান্ড স্পেন্ড ইং উই লে ওয়েস্ট আওয়ার পাওয়ার্স, লিটিল উই সি ইন নে চার দ্যাট ইজ আওয়ার্স। ঠিক আছে, আমি 3টে লাইন দেখাচ্ছি, বাকি দেখাচ্ছি না। তা দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা সিলেবল। দেখো, গেটিং একটা সিলেবল, 2টো সিলেবল, গে একটা টিং একটা। অ্যান্ড স্পেন্ড 2টো সিলেবল, ইং উই এখানে সিলেবল, লে ওয়েস্ট এখানে সিলেবল, আওয়ার পাওয়ার্স একটা করে সিলেবল। লিটিল, লিতে একটা সিলেবল, টেলে একটা সিলেবল, উই একটা সিলেবল সিতে, ইনে একটা, নেতে একটা, চারে একটা, দ্যাটে একটা, ইজ একটা, আওয়ার্স একটা। গুনে দেখো 10টা করে সিলেবল। এবারে প্রত্যেকটা ক্ষেত্রে স্ট্রেস মার্ক সেকেন্ডগুলোই পড়ছে, সেকেন্ডগুলোই স্ট্রেস মার্ক পড়ছে। সেকেন্ডগুলোই যেহেতু স্ট্রেস মার্ক পড়ছে, সেই কারণে এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি যে এটা আয়াম্বিক। আর পেন্টামিটার কেন? প্রত্যেকটা দেখো 5টা করে মিটার, 1টা 2টো 3 4 5। দেখো এখানেও 1 2 3 4 5, এখানেও দেখো 1 2 3 4 5। তাহলে সেই কারণে পেন্টামিটার। আর প্রত্যেকটা ক্ষেত্রে ছবিটা কেমন হচ্ছে? প্রথম সিলেবেলে স্ট্রেস পড়েনি, দ্বিতীয় সিলেবেলে স্ট্রেস পড়ছে, তাই আয়াম্বিক। তা দেখো, মেট্রিক্যাল প্যাটার্নটা আমরা বুঝলাম। মেট্রিক্যাল প্যাটার্ন আমাদের বোঝা হয়ে গেল। এবারে আমরা টেক্সটটাকে লাইন বাই লাইন পড়ব। ঠিক আছে, তাহলে অক্টেভ এবং সেস্টেটে ডিভাইডেড। তাহলে অক্টেভ কোথায় হবে? আমরা যদি অক্টেভ দেখি, তাহলে 8 নম্বর লাইনে 1 2 3 4 5 6 7 8। তাহলে এই যে পার্টটা, এটা হচ্ছে অক্টেভ পার্ট। আর সেস্টেড পার্ট কোনটা? এই যে বাকি 1 2 3 4 5 6, এই পার্টটা হচ্ছে সেস্টেড পার্ট। তাহলে ভোল্টাটা কোথায় হচ্ছে? ভোল্টা এই জায়গায় হচ্ছে, এই যে আমি দাগ দিয়ে দিলাম। এই যে চেঞ্জ আসছে 9 নম্বর লাইনে, এটা 9 নম্বর লাইন। এখানে ভোল্টা চেঞ্জ, হঠাৎ করে পরিবর্তন। চলো এবারে কবিতাটাকে আমরা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, আমরা লাইন বাই লাইন অ্যানালাইসিস করি। তাহলে প্রথমে আমরা অক্টেভ পার্টটাকে পড়ব। অক্টেভ পার্টটাই পোয়েট কি বলছেন দেখো, ভালো করে বুঝবে। দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, সেমিকোলন। তার মানে কি? এখানে ওয়ার্ল্ড বলতে মেটেরিয়াল ওয়ার্ল্ডের কথা বলছেন। ওয়ার্ল্ড বলতে এখানে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ডের কথা বলছেন। সেই ওয়ার্ল্ড অর্থাৎ আমাদের এই শহুরে জীবন, আমাদের এই শিল্প কলকারখানা, আমাদের এই বস্তুবাদী ভোগবাদী চিন্তাভাবনা আমাদেরকে কি করেছে? আমাদের জীবনকে কন্ট্রোল করেছে, আমাদের জীবনকে আনহেলদি বানিয়েছে। আমরা অসুস্থ হয়ে পড়েছি। দেখো, অসুস্থ মানে সবসময় শারীরিক অসুস্থ নয়, আমরা তো মানসিকভাবে অসুস্থ। বলো না, কোন মানুষ ভালো আছে? কেউ ভালো নেই। যত আধুনিকতা বাড়ছে, আমাদের ভালো থাকাটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ফিজিক্যালি ভালো থাকলেও মেন্টালি ইমোশনালি কিন্তু দিনের পর দিন ভেঙে যাচ্ছি। কেন? দ্য ওয়ার্ল্ড, এই যে মেটেরিয়াল, এই যে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ড আমাদের উপর বার্ডেন হয়ে গেছে। ইট হ্যাজ বিকাম টু মাচ। এটা আমাদেরকে কন্ট্রোল করছে, আমাদের লাইফকে একটা আনহেলদি, লেস ইমোশনাল, লেস স্পিরিচুয়াল আমাদের জীবনটাকে বানিয়েছে। আমরা কি করছি বাবা? লেট অ্যান্ড সুন। লেট অ্যান্ড সুন মানে আমরা দৌড়ে বেড়াচ্ছি, আমরা রাসিং ফ্রম নেক্সট টু নেক্সট, তাড়াহুড়ো করছি। আমরা এর মধ্যেই ফেসে আছি। গেটিং অ্যান্ড স্পেন্ডিং,
এবং আমরা আমাদের জীবনটাকে কি করছি, আর্নিং করছি আর স্পেন্ডিং করছি, এটাই আমাদের জীবন হয়ে গেছে। তাকিয়ে দেখো, আমরা দৌড়ে বেড়াচ্ছি নতুন কিছুকে খোঁজার জন্য, সেটাকে পেয়ে যাচ্ছি, সেটার প্রতি ইন্টারেস্ট শেষ, আমরা আবার নতুনের প্রতি দৌড়াচ্ছি। আমরা মানি আর্ন করছি এবং সেই মানিকে আমরা তৎক্ষণাৎ খরচা করছি, অর্থাৎ আমরা কোনো কিছু পাচ্ছি, পেয়ে সেটাকে নষ্ট করছি। তাহলে আমাদের যে ওয়ার্ল্ড সেটা এরকমই তৈরি হয়েছে। লেটর শুন, যাই হোক, সেটা অনেক দেরি করেই হোক, তাড়াতাড়ি হোক, আমাদের ওয়ার্ল্ড এটাই হয়েছে। আমরা গেটিং অ্যান্ড স্পেন্ডিংয়ে বিশ্বাসী। তা দেখো, এখানে ফিগার অফ স্পিচের ব্যবহার হচ্ছে। এই যে প্রথম লাইনে হাইপারবোল, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, পৃথিবী আমাদের ওপর প্রচণ্ড বোঝা হয়ে গেছে, প্রচণ্ড, অত্যধিক মাত্রায়, হাইপারবোল। লেট অ্যান্ড সুন, গেটিং অ্যান্ড স্পেন্ডিং, এই যে ফ্রেজগুলো বিপরীত ফ্রেজ একে অপরের। একটা আইডিয়া আরেকটা আইডিয়ার এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে, তাহলে এখানে অ্যান্টিথেসিসের ব্যবহার হয়েছে। তাহলে এখানে অ্যান্টিথেসিসের ব্যবহার দেখতে পাচ্ছি, অর্থাৎ পাচ্ছি, খরচা করছি। লেট অ্যান্ড সুন, হয় তাড়াতাড়ি বা হয়তো একটু দেরি করে, বাট করছি, কারণ আমাদের লাইফ কি হয়ে গেছে, আমাদের লাইফ হয়ে গেছে হেভি। কিসের দ্বারা? এই ইন্ডাস্ট্রিয়াল, এই মেটেরিয়াল ওয়ার্ল্ডের দ্বারা, তাই না? এবার দেখো আমরা কি করছি বাবা, উই লে ওয়েস্ট আওয়ার পাওয়ার্স, এবং আমরা উই লে ওয়েস্ট আওয়ার পাওয়ার্স লিটিল উই সি ইন নেচার দ্যাট ইজ আওয়ার্স। তা নেচার ওয়ার্ডসওয়ার্থের কবিতায় সবসময় পার্সোনিফাইড, এটা মাথায় রাখবে। নেচারের এন ওই জন্য ক্যাপসে, কারণ ওয়ার্ডসওয়ার্থের ফিলসফি হচ্ছে প্যানথেইজম, যেখানে ওয়ার্ডসওয়ার্থ নেচারকে দ্য লিভিং বিং, লিভিং এন্টিটি, একজন গডেস, কারণ তাকে বলা হয় প্রিস্ট অফ নেচার। তো নেচার সবসময় পার্সোনিফাইড থাকে, মাথায় রাখবে। তাহলে এই লাইনে আমরা পার্সোনিফিকেশন তো পাচ্ছি, কারণ নেচার পার্সোনিফাইড। উই লে ওয়েস্ট আওয়ার পাওয়ার্স লিটিল উই সি ইন নেচার দ্যাট ইজ আওয়ার্স। তাহলে আমরা আমাদের জীবনটাকে এইভাবেই নষ্ট করে যাচ্ছি, এই মেটেরিয়াল আনন্দের প্রতি দৌড়ে ছুটে, এই ইন্ডাস্ট্রিয়াল, এই শহুরে জীবন, এই মেটেরিয়ালিজম, এই ভোগবাদী বিলাসিতাতে আমরা নষ্ট করে যাচ্ছি আমাদের জীবন, তাই না? আমরা তো প্রত্যেকেই ভোগবাদী হয়ে গেছি। আমরা তো গাড়ি ঘোড়া, পয়সা, টাকা পয়সা, সোনা দানা, এইসবের পেছনেই তো ছুটে বেড়াচ্ছি, এবং এইসবের পেছনে ছুটে বেরিয়েই আমরা আমাদের জীবনের আসল মিনিংটাকেই নষ্ট করছি। আমাদের আসল মিনিং কি? এই যে আমরা নেচারের প্রতি কানেক্টেড, এই নেচার আমাদের ট্রাঙ্কুইলিটি দেয়, শান্তি দেয়, সেই জিনিসটাকে আমরা আজকে দেখছি না। লিটল উই সি নেচার, আমরা নেচারকে খুব একটা বেশি দেখছি না, আমরা নেচার থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। আমাদের নেচারের প্রতি আর কি নেই, ভালোবাসা নেই, আমরা নেচারকে হারিয়ে ফেলেছি। তাহলে এখানে আবার ফিগার অফ স্পিচ ইউজ হচ্ছে। এখানে যেমন দেখো, এই লিটিল উই সি ইন নেচার দ্যাট ইজ আওয়ার্স, এখানে ইনভার্সন ব্যবহার করা হয়েছে, এখানে গ্রামাটিক্যাল অর্ডারকে ইনভার্ট করা হয়েছে। উই সি লিটল ইন নেচার দ্যাট ইজ আওয়ার্স, এটা হওয়া দরকার ছিল। তাহলে এখানে আমরা হাইপার ব্যাটনের ব্যবহার পাচ্ছি, ঠিক আছে? এখানে আমরা হাইপার ব্যাটনের ব্যবহার পাচ্ছি। এখানে কবি হাইপার ব্যাটনকে ব্যবহার করছেন, গ্রামাটিক্যাল অর্ডারকে ওলট পালট করেছেন। তার সাথে আমরা এই যে উই লে ওয়েস্ট আওয়ার পাওয়ার্স, এটাকে মেটাফোর বলতে পারি, এটাকে আমরা মেটাফোর বলতে পারি। কেন? এখানে আমাদের যে স্পিরিট, হিউম্যান স্পিরিচুয়াল, হিউম্যান ইমোশনাল যে ক্যাপাবিলিটিগুলোকে কম্পেয়ার করা হচ্ছে একটা রিসোর্সের সাথে।
একটা রিসোর্সের সাথে কম্পেয়ার করাচ্ছে যেটাকে আমরা ডিস্ট্রয় করে যাচ্ছি, তাই না? যেটাকে আমরা ডিস্ট্রয় করে যাচ্ছি, তাহলে এই লাইনটাতে মেটাফর বলতেই পারি। তাহলে কি করছি? উই হ্যাভ গিভিন আওয়ার হার্টস অ্যাওয়ে এ সর্ডিড বোন। অক্সিমোরন। সর্ডিড বোন, ক্ষতিকারক আশীর্বাদ। আশীর্বাদ কখনো ক্ষতিকারক হয় নাকি? সর্ডিড মানে ক্ষতিকারক, বোন মানে আশীর্বাদ। তা দুটো বিপরীত শব্দ পাশাপাশি বসলো, অক্সিমোরন। তাহলে কি করেছি আমরা? উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে এ সর্ডিড বোন। তাহলে আমরা এই মেটেরিয়াল গেইন করতে গিয়ে আমরা কি হারিয়েছি? প্রকৃতি আমাদের যে আশীর্বাদ দিয়েছিল সেই আশীর্বাদটাকে আমরা নষ্ট করেছি, সেটা অভিশাপে হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আমরা ভেবেছি কোনটা বোন আমাদের কাছে? আমাদের কাছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বোন, আমাদের কাছে এই দিনের পর দিন আধুনিকতা, আমাদের ফিজিক্যাল শান্তি, আমাদের মেটেরিয়ালিজম, এটা আমাদের কাছে বোন। বাট সেটা অ্যাকচুয়ালি বোন নয়। সেটা কেমন বোন? ডিগ্রেডিং বোন। ডিগ্রেডিং মানে কি? ধ্বংসাত্মক। তাহলে আমরা মেটেরিয়াল গেইন করেছি, আমরা ভোগবাদী হয়েছি, কিন্তু আমরা হারিয়েছি কি? আমাদের হার্টসকে, আমাদের ইমোশনকে, আমাদের লাইভলিনেসকে, আমাদের জীবনটাকে আমরা হারিয়েছি। আমাদের মধ্যে এই জিনিসটা নেই। তাহলে দেখো প্রথম 4 লাইন তিনি আমাদের মডার্ন স্টেটকে বোঝাচ্ছেন। এই পোয়েমটা রোমান্টিক পিরিয়ডে লেখা হলো, পোয়েমটা কিন্তু মডার্ন পোয়েম বাবা। কেন মডার্ন পোয়েম? থিমাটিক্যালি। অর্থাৎ এলিয়েটের তুমি যখন কবিতাগুলো পড়বে, যখন ওয়েস্টল্যান্ড পড়বে, যখন তুমি প্রুফক পড়বে, হলোম্যান পড়বে, তুমি এই কথাগুলোই পাবে। এলিয়েটও সেম কথাই বলছেন যে আধুনিকতা কিভাবে মানুষকে লেস ইমোশনাল, লেস স্পিরিচুয়াল, ঠিক আছে, আস্তে আস্তে মানুষকে কিভাবে একটা যন্ত্রতে পরিণত হয়েছে, পরিণত করেছে, সেই জায়গাটাকে এলিয়েট তুলে ধরেন। দেখো ওয়ার্ডশো তো তাই দেখাচ্ছে। তারপর তিনি কি বলছেন? তারপর তিনি দেখো কিছু প্রাকৃতিক জিনিসের কথা বলছেন পরবর্তী 4 লাইনে। সমুদ্রের কথা বলছেন। দ্য সি দ্যাট বিয়ার্স হার বোসমস টু দ্য মুন। ওই যে সুন্দর সমুদ্র, ওই যে সুন্দর সমুদ্র যার ওপর চাঁদের সুন্দর প্রতিচ্ছবি পড়ে। দ্য উইন্ডস দ্যাট উইল বি হাউলিং অ্যাট অল আওয়ার্স। ওই যে বাতাস, যে বাতাস শব্দ করে সব সময় ঘুরে বেড়ায়, তাই না? তাই এখানে সমুদ্র, বাতাস এগুলো পার্সোনিফাইড হয়ে গেছে। সমুদ্র এবং বাতাস দুটোই পার্সোনিফিকেশন হয়ে গেছে। ভালো করে বুঝে দেখবে, এই 5 নাম্বার 6 নাম্বার লাইন পার্সোনিফিকেশন। বলছে সমুদ্র তার বুকের মধ্যে চাঁদকে জড়িয়ে ধরে থাকে। বাতাস, সুন্দর মুক্ত বাতাস চিৎকার করে করে সে নিজেকে সবার কাছে জাগিয়ে তোলে। and are up gathered now like sleeping flowers. কিন্তু সেই বাতাস, সেই সমুদ্র, সেই প্রকৃতি আজকে আর তাদের সৌন্দর্য নেই। তারা যেন ঘুমন্ত ফুলের মতো, তারা যেন তাদের পাপড়ির মধ্যে ঢাকা পড়ে গেছে। স্লিপিং ফ্লাওয়ার্স মানে কি গো? ঘুমন্ত ফুল। অর্থাৎ তারা যেন ঘুমন্ত ফুলের মতো। ঘুমন্ত ফুল বলতে কোনটা? যে ফুল এখনো প্রস্ফুটিত হয়নি, যে ফুল তার কুঁড়ির মধ্যে নিজেকে ঢেকে রেখেছে, তাকে ঘুমন্ত ফুল বলে। তাহলে বলছে এই সমুদ্রের সৌন্দর্য, এই বাতাসের সৌন্দর্য, এখন সেগুলো কি হয়েছে? স্লিপিং ফ্লাওয়ার্সের মতো হয়ে গেছে। তার সৌন্দর্য আর প্রকাশিত পাচ্ছে না। সেই সৌন্দর্যগুলো যেন ঘুমন্ত ফুলের মতো নিজেদেরকে আবদ্ধ করে নিয়েছে। তা দেখো এখানে সিমিলির ব্যবহার হয়ে গেল। তিনি তুলনা করলেন সমুদ্র এবং বাতাসকে, সমুদ্র এবং বাতাসের আধুনিক পরিস্থিতিকে।
তারপর তিনি কি বলছেন, ফর দিস ফর এভরিথিং উই আর আউট অফ টিউন, এবং আমাদের জীবন বেসুরো হয়ে গেছে। সত্যিই তো, আমরা প্রাকৃতিক জগৎ থেকে এত দূরে সরিয়ে নিয়েছি যে আমরা ডে বাই ডে কি হয়ে যাচ্ছি, বেসুরো হয়ে যাচ্ছি। জীবনের সুরটাই হারিয়ে গেছে, জীবনের আনন্দটাই হারিয়ে গেছে। যে আনন্দ, যে সুর জীবনে থাকা দরকার, সেই আনন্দ, সেই সুরকে আমরা নষ্ট করেছি। আমরা সমুদ্রের সৌন্দর্য দেখে আর আনন্দিত হই না, আমরা বাতাসকে দেখে আর উপভোগ করি না। আমরা সব কিছুকে হারিয়ে আজকে এই জায়গায় চলে এসেছি। তাহলে আধুনিক মানুষদের ছবি কিন্তু দেখতে পাচ্ছি এখানে। যদিও কবিতাটা রোমান্টিক পিরিয়ডের কবিতা, কিন্তু দেখো ছবিগুলো আধুনিক মানুষদের ছবি। অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ তো ফিলোসফার, তিনি তো বুঝতে পারছেন বাবা যে কি হতে চলেছে, সেই যেটা ভবিষ্যতে ঘটতে চলেছে তার ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন, তার ভবিষ্যৎবাণী কবিতায় করে দিয়ে গেছেন। ইট মুভস আস নট। তাহলে এর ফলে কি হচ্ছে? এর ফলে আমাদের জীবন যেহেতু বেসুরো হয়ে গেছে, দেখো এবার চেঞ্জ হচ্ছে, দেখো আস্তে আস্তে ভোল্টা আসবে এখান থেকে, এই লাইনটা কন্টিনিউ হয়ে এখানে শেষ হবে, এই লাইনের মিনিংটা, তারপর এখান থেকে ভোল্টা শুরু হবে। বলছে ইট মুভস আস নট, বলছে তাহলে আমরা যেহেতু টিউনলেস, আমরা যেহেতু বেসুরো, তাই আমাদের জীবনে এই প্রকৃতির কোনো প্রভাব নেই। অর্থাৎ এই সমুদ্র, যে সমুদ্র তার বুকের মধ্যে চাঁদকে জড়িয়ে রাখে, অর্থাৎ রাত্রেবেলায় সমুদ্রের মধ্যে যখন জ্যোৎস্নার আলো পড়ে, চাঁদের ছবি পড়ে, কত সুন্দর লাগে বলো তো। বাতাস যখন প্রবাহিত হয় সমুদ্রের ধারে, কত সুন্দর লাগে বলো তো। কিন্তু আজকে আমরা এতটা বেসুরো হয়ে গেছি, ওই সৌন্দর্যগুলোকেও আমরা আর উপভোগ করছি না। আমরা কি করছি? দীঘাতে বেড়াতে গিয়ে প্লাস্টিক ফেলে, চিকচিকি ফেলে, প্লাস্টিকের বোতল ফেলে, এই ফেলে সেই ফেলে দীঘাটাকে নোংরা করে দিচ্ছি। আজ সমুদ্রকে আমরা যা প্লাস্টিক ভরিয়ে দিয়েছি, ঠিক আছে, যা গার্বেজ বানিয়ে দিয়েছি, শুধু প্লাস্টিক নয়, চারিদিকে নোংরা করে বেড়াচ্ছি। আমরা নোংরা মানসিকতার মানুষ বলাটাই আমাদেরকে উচিত নয়, আমরা ডেঞ্জারাস। সেই কারণে আমাদের মধ্যে কোনো মুভমেন্ট নেই, আমরা ওই হলোম্যানদের মতো হয়ে গেছি। উই আর দ্য হলোম্যান, উই আর দ্য স্টাফড ম্যান লিনিং টুগেদার, অ্যালাস আওয়ার হেড পিস ফিল উইথ স্ট্র। তাহলে এখানে আমাদের কবির যে অক্টেভ পার্ট শেষ হচ্ছে, এবারে সেস্টেড পার্ট শুরু হচ্ছে এই 9 নম্বর লাইন থেকে। ইট মুভস আস নট, ওটার মিনিংটা ওখানেই কন্টিনিউ হচ্ছে। এবার দেখো, গ্রেট গড, ও হে মহান ঈশ্বর, অ্যাপোস্ট্রফি, ফিগার অফ স্পিচ ব্যবহার করছেন, অ্যাপোস্ট্রফি, ভগবানকে হঠাৎ করে ফুল প্যাশনেটলি ডেকে উঠছেন, দ্যাটস ওয়াই অ্যাপোস্ট্রফি। গ্রেট গড, আই উড রাদার বি এ পেগান সাকেলড ইন এ ক্রিড আউটওন। কবি বলছেন, ও হে ভগবান, এর চেয়ে তুমি আমায় পেগান বানাতে পারতে, এর চেয়ে তুমি আমায় পেগান বানাতে পারতে, তাহলে খুব ভালো হতো। আমি সেই আমার পুরনো আউটডেটেড চিন্তা ভাবনা নিয়েই পড়ে থাকতাম, সেটাই ভালো হতো। কেন কবি বললেন যে তিনি পেগান হতে চাইছেন? দেখো, পেগানিজম একটা রিলিজিয়ন, খ্রিশ্চানিটির অনেক আগের রিলিজিয়ন। পেগানিজমের পর খ্রিশ্চানিটি এসছে, এবং খ্রিশ্চানিটিকে বলা হয় যে আধুনিকতার স্টার্টিং হয়েছে খ্রিশ্চানিটি আসার পর থেকে। তার আগে ছিল পেগানিজম। পেগানিজম কি বিশ্বাসী করে? মূর্তি পূজায় বিশ্বাসী করে। পেগানিজম প্রকৃতিকে পূজা করে, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বতকে পুজো করে। পেগানিজম অর্থাৎ প্রাচীন কালের ধর্ম। তাহলে কবি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে আমাকে প্রাচীন বানিয়ে দাও, পেগান বানিয়ে দাও, তাহলে তো ভালো হতো। তাহলে আমি এই আধুনিকতা থেকে অনেক দূরে চলে যেতাম, আমি ওই প্রাচীনকালে চলে যেতাম যেখানে গাছপালা, নদী নালার
যেখানে প্রকৃতির পুজো হতো, আমি সেখানে চলে যেতাম। হয়তো আমার চিন্তা ভাবনাগুলো আউট অন, হয়তো আমি ওই আউট অনের মধ্যে সাকেল হয়ে যেতাম, নিজেকে বন্দি করে ফেলতাম ওই পুরনো চিন্তা ভাবনার মধ্যে, কিন্তু আমার সেটাই ভালো। এই ওয়ার্ল্ডে যে সেটাই ভালো। এই ওয়ার্ল্ড তো কিছুই নেই, শুধু ভোগবাদী বিলাসিতা, তাই না? তা যদি আমি পেগান হতে পারতাম তাহলে কি হতো? So might I standing on this pleasantly have glimpses that would make me less forlorn. তাহলে যদি আমি পেগান হতে পারতাম হয়তো তাহলে আমি এই সবুজ ঘাসের জমির ওপর দাঁড়িয়ে আমার সামনে যে সমুদ্র রয়েছে, যে শীতল সমুদ্র, যে স্নিগ্ধ সমুদ্র, সেই সমুদ্রকে হয়তো আরো বেশি উপভোগ করতে পারতাম। অর্থাৎ তাহলে আমাকে আর এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দেখতে হতো না, তাহলে আমাকে আর এই নেচারের ধ্বংস দেখতে হতো না। আমি অনেক ভালো থাকতাম, অনেক বেটারভাবে প্রকৃতিকে উপভোগ করতে পারতাম। আমার এত নিজেকে ফরলোন মনে হতো না, আমার নিজেকে এত ছাড়া ছাড়া মনে হতো না, তাই না? আমার নিজেকে আরো বেশি ক্লোজ কানেক্টেড মনে হতো। কার সাথে? প্রকৃতির সাথে, তাই না? ফরলোন মানে কি? লোনলি, অ্যালোন, স্যাড। তাহলে কবি তো স্যাডনেস ফিল করছেন কেন? কারণ কবি এই জগতে তিনি শুধু দেখতে পাচ্ছেন চারিদিকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ইম্প্যাক্ট। এখানে মানুষের মধ্যে ভালোবাসা নেই, মানুষের মধ্যে প্রকৃতিকে চেনার, ভালোবাসার কোনো ক্ষমতা নেই। মানুষ সেখান থেকে দূরে সরে চলে এসছে। তাহলে কবির মনে হচ্ছে তিনি যদি অনেক দূরে চলে যেতেন, সেই দূরে বলতে যেখানে পেগানিজম ছিল, তাহলে হয়তো তিনি আরো ভালো থাকতেন, আরো নিজেকে উপভোগ করতে পারতেন, তার একা মনে হতো না। এবং তিনি পেগান হয়ে গেলে তিনি কি দেখতে পেতেন? হ্যাভ সাইট অফ প্রোট্রিউস রাইজিং ফ্রম দ্য সি, আর হিয়ার ওল্ড ট্রিটন ব্লো হিজ রেডেড হর্ন। এবং হয়তো আমি যদি প্রাচীন হয়ে যেতাম, যদি পেগান হয়ে যেতাম, আমি হয়তো ওই পেগান গড প্রোটিউসকে দেখতে পেতাম, যে আমার সামনে সমুদ্র থেকে উঠে দাঁড়াতো। বা হয়তো আমি ওই প্রাচীন গ্রিক গড, পেগান গড ট্রিটনকে দেখতে পেতাম, যে ট্রিটন তার শঙ্খটা বাজাতো, যে শঙ্খ ফুল দিয়ে মোড়ানো, সেই শঙ্খটা হয়তো আমার সামনে বাজাতো, আমি তাদের দেখতে পেতাম। তা ট্রিটন এবং প্রোটিউস কে বাবা? আমরা যদি গ্রিক মাইথোলজি দেখি, তাহলে প্রোটিউস এবং ট্রিটন তারা হচ্ছে সমুদ্রের দেবতা গ্রিক মাইথোলজিতে, ঠিক আছে? প্রোটিউসকে দেখানো হয়েছে আমাদের একজন ওল্ড ম্যান অফ দ্য সি, সে একজন প্রফিট, সে সমুদ্রের পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সব কিছুকে জানেন। আর ট্রিটন হচ্ছে পোসাইডনের ছেলে, পোসাইডন সমুদ্রের দেবতা, এবং অ্যামফাইট্রাইট এবং পোসাইডন এদের ছেলে হচ্ছে ট্রিটন। এবং তাকে দেখানো হচ্ছে তার হাতে সবসময় একটা শাঁখ থাকে, এবং সে শাঁখ বাজায় সমুদ্রকে ঠান্ডা করার জন্য, শান্ত করার জন্য, ঠিক আছে? তাদের মধ্যে কোয়ালিটি আছে, তারা কি করতে পারে? পাওয়ার টু চেঞ্জ অ্যাপিয়ারেন্স, তারা সব কিছুকে পরিবর্তন করতে পারে। তাহলে ট্রিটন বেসিক্যালি পোসাইডনের ওই যে ট্রাইডেন্ট, পোসাইডনের যে ত্রিশূল, সেই ত্রিশূলটা ধরে রাখে, এবং ট্রিটন হচ্ছে মেসেঞ্জার অফ দ্য সি, সমুদ্রের দূত। তাহলে এই প্রোটিউস, ট্রিটন দুজনাই কিন্তু গ্রিক ডেইটিস। তাদেরকে ওল্ড কেন বলছে? কারণ তারা তো প্রাচীন, এখন তো আর নেই, এখন তো পেগানিজম শেষ, এখন তো খ্রিস্টানিটি।
তাহলে পেগানিজম 2500 বছর আগে ছিল, এখন সেই পেগানিজম নেই। তাহলে ওয়ার্ডসওয়ার্থ সেই 2500 বছর আগে চলে যেতে চাইছেন, সেই প্রটিউস ট্রিটনের যুগে। তিনি সেখানে প্রটিউসকে দেখতে চাইছেন, তিনি সেখানে ট্রিটনকে দেখতে চাইছেন, তিনি একটা চেঞ্জ চাইছেন। তিনি প্রটিউস ট্রিটনের কথা কেন বলছেন? কারণ দুজনের মধ্যেই পাওয়ার আছে টু চেঞ্জ অ্যাপিয়ারেন্স, সব কিছুকে পরিবর্তন করে দেওয়ার, পুরো অ্যাপিয়ারেন্সটাকে পরিবর্তন করে দেওয়ার। অর্থাৎ কবি নিজেও একটা পরিবর্তন চাইছেন। সেই কারণে তিনি গডকে উদ্দেশ্য করে বলছেন যে গড, এর চেয়ে আমাকে তো পেগান বানিয়ে দাও, অনেক ভালো হয়। তাহলে এই যে লাস্ট দুটো লাইন, এখানে আমরা ফিগার অফ স্পিচ অ্যালিউশন বলতে পারি। অ্যালিউশন মানে যখন আমরা কোনো প্রাচীন কোনো বিষয়কে তুলে ধরবো, কোনো মাইথোলজিক্যাল বিষয়, কোনো রিলিজিয়াস বিষয়কে, তাহলে এখানে মাইথোলজিক্যাল অ্যালিউশন রয়েছে, এখানে আমরা ফিগার অফ স্পিচে অ্যালিউশন বলতে পারি, তাই না? তা দেখো কত সুন্দর কবিতা, কবি কত সুন্দরভাবে বললেন যে আজকের এই যে ইন্ডাস্ট্রিয়াল ইংল্যান্ড টু মাচ হয়ে গেছে, ইন্ডাস্ট্রিয়াল ইংল্যান্ড টু মাচ, এটা নেওয়া যাচ্ছে না। এ আমাদের ডে বাই ডে চেপে ধরছে, আমাদের যে জীবনযাত্রা সেটা কেমন হয়ে যাচ্ছে, গেটিং অ্যান্ড সুন্ডি, গেটিং অ্যান্ড স্পেন্ডিং। আমরা নেচারের প্রতি কনসার্ন নই, নেচার আমাদের যে ন্যাচারাল অ্যাবিলিটিগুলো দিয়েছে সেগুলোর প্রতি আমরা কনসার্ন নই। আমরা কোনটাকে আশীর্বাদ মনে করছি? মেটেরিয়ালিজমকে, এবং তার ফলে আমরা আমাদের হৃদয়, আমাদের ইমোশনকে নষ্ট করছি। আমরা সমুদ্রের সৌন্দর্য দেখেও চুপচাপ থাকছি, আমরা বাতাসের গুনগুনানি শুনেও কোনো রকম কোনো রিপ্লাই করছি না। সেই কারণে আজকে যেন বাতাস, যেন সমুদ্র, যেন প্রকৃতি স্লিপিং ফ্লাওয়ারের মতো হয়ে গেছে, ঘুমন্ত ফুলের মতো, এবং আমাদের জীবন টিউনলেস হয়ে গেছে, আমাদের জীবনের কোনো নড়নচড়ন নেই। ঠিক আছে? ওই যে মনে করে দেখো, তুমি যদি হলমেন পড়ো, হলমেনের লাইনগুলো মনে করে দেখো, শেপ উইদাউট কালার, শেড উইদাউট কালার, শেপ উইদাউট ফর্ম, এ প্যারালাইজড ফোর্স। হলমেনে বলছে না যে শেড উইদাউট কালার, শেপ উইদাউট ফর্ম, এ প্যারালাইজড ফোর্স। আমরা কেমন হয়েছি? প্যারালাইজড, নড়নচড়ন নেই আমাদের। এবং তিনি তখন ভগবানকে ডাকছেন, ও হে ভগবান, তুমি আমাকে আরেকবার পেগান বানিয়ে দাও, পেগান বানিয়ে দিলে কত ভালো হয়। ওই প্রাচীন ধর্মের যুগে আমি চলে যাব, সেখানে গিয়ে আমি এই তৃণভূমির ওপর দাঁড়িয়ে প্রত্যেকটা গ্লিমসকে, প্রত্যেকটা ন্যাচারাল ওয়ার্ল্ডকে, দৃশ্যকে আরো বেশি উপভোগ করব, এবং তখন আমার একাকিত্বতা দূর হবে। হয়তো আমি সমুদ্রের মধ্যে থেকে প্রটিউসকে দেখতে পাবো, আমি ট্রিটনকে দেখতে পাবো। প্রটিউস এবং ট্রিটন, তারা দুজনকে দেখতে পাবো, তারা সমুদ্র থেকে উত্থান করছে, এবং দেখতে পাবো ট্রিটন তার শাঁখ হাতে নিয়ে শাঁখ বাজাতে বাজাতে সমুদ্রকে শীতল করছে, সমুদ্রকে শান্ত করছে। তাহলে তিনি আধুনিক ওয়ার্ল্ড আর প্রাচীন যে ওয়ার্ল্ড, দুটো ওয়ার্ল্ডের মধ্যে একটা কম্পারিজন, মানে কম্পেয়ার কন্ট্রাস্ট করলেন। তিনি দেখালেন যে আধুনিক ওয়ার্ল্ড ডে বাই ডে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ডে বাই ডে এই যে আরবানাইজেশন, এর ফলে অধঃপতনের দিকে যাচ্ছে। দেখো কবিতাটা পড়লাম, কবিতাটা বাস্তবিক যদি আমরা একটু ইমপ্লিকেশন করে দেখি, বাস্তব জীবনের সাথে যদি মিলিয়ে দেখি, দেখো মিলে যাবে। আমরা আধুনিক হচ্ছি, আমাদের মধ্যে ইমোশন, কম্প্যাশন, ফিলিংস নষ্ট হয়ে যাচ্ছে। টান, ভালোবাসা, আকর্ষণ, আকৃষ্টতা, প্রকৃতিকে ভালোবাসা, সব কিছু নষ্ট করছি আমরা। আমরা কিন্তু পলিউশন করতে কেউ একবার ভাবিও না, প্রত্যেকে আমরা পলিউশন করে যাচ্ছি চোখ বুঝে। আমরা একবারও প্রকৃতির কথা ভাবি না, আমরা শুধু গেটিং অ্যান্ড স্পেন্ডিং, যা পাচ্ছি খরচা করছি। আমরা যে কিছু ফিরিয়ে দিতে হয় প্রকৃতিকে, রিটার্নে কিছু দিতে হয়, এসব ভুলে গেছি। আমরা অরণ্য উৎসব করছি, গাছ লাগাচ্ছি, ক্যামেরায় ছবি তুলে ফেসবুকে, ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য। ভাবো আমাদের মতো কত বড় আহাম্মক আর পৃথিবীতে পাওয়া যাবে? গাছ লাগাচ্ছি কেন আমরা? যাতে ছবিটা পোস্ট করতে পারি, তাই তো? এই জন্য আমি প্রকৃতিকে ভালোবাসছি।
এটা কি কোনো রিজন হলো? প্রকৃতিকে ভালোবাসো উইদাউট এনি রিজন, কিন্তু আমরা সেটা করছি না। সো দিস ইজ দ্য পোয়েম দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। সো আমি আজকের ক্লাস এখানেই শেষ করলাম।